জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। 9 দিনে 77 লক্ষ আবেদন, যুবসাথীতে ভিড় দেখে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত নবান্নের। যে চিঠি লেখার কথা ছিল মোদির, লিখে দিল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় প্রচার কৌশল ঘাসফুল শিবিরের। কুসুমের পরিবর্তে বেরিয়ে এলো প্লাস্টিক, নকল ডিম বিক্রি হচ্ছে বাজারে। এসআইআর নিয়ে প্রায় 1.5 ঘন্টার বৈঠক কলকাতা হাইকোর্টে। কমিশন এবং প্রশাসনের সঙ্গে আলোচনায় কি সিদ্ধান্ত? তাড়াতাড়ি বাড়ি আসো, বারবার বাবাকে মেসেজ করে পড়ার জন্য বাড়ি থেকে যায় এইচএস পরীক্ষার্থী, কিন্তু যা হলো শিহরিত সকলে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের যুবক যুবতীদের জন্য চালু হওয়া যুবসাথী প্রকল্প ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। মাত্র 9 দিনে প্রায় 77 লক্ষ আবেদন জমা পড়েছে। 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়ার আজ শেষ দিন। তবে আবেদনকারীর বিপুল সংখ্যার কথা মাথায় রেখে সময়সীমা বাড়ানো হতে পারে বলে নবান্ন সূত্রে ইঙ্গিত মিলেছে। চলতি বছরের রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্প প্রথম দিন থেকে আলোচনায় ছিল। সরকারি তথ্য অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারছেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক 5 বছর ধরে প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। নবান্নের হিসাব বলছে বুধবার পর্যন্ত মোট 76,77,000 আবেদন জমা পড়েছে। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ 24 পরগনা থেকে। তারপরেই রয়েছে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়া। শুধু যুবসাথী নয়, রাজ্য জুড়ে চলা স্বনির্ভর বাংলা শিবিরেও বিপুল সাড়া মিলছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন জমা পড়ছে ব্যাপক হারে। অনেক মহিলা জানিয়েছেন আগে মাসে 1000 টাকা পাওয়া যেত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1500 টাকা, অর্থাৎ বছরে 18,000 টাকা। এই বাড়তি 500 টাকার কারণে অনেকেই নতুন করে ফর্ম পূরণ করছেন। এছাড়া আর্থিক সহায়তা প্রকল্পে ভূমিহীন কৃষকরাও আবেদন করছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। শিবিরের পাশাপাশি অনলাইনেও আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। গত 5 ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থ রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। প্রথমে জানানো হয়েছিল আগামী 15ই আগস্ট থেকে প্রকল্প চালু হবে, তবে 10ই ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 1 এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী 16 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত যুবসাথী প্রকল্প আবেদন জানানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আজ সেই নির্ধারণ সময়সীমা শেষ দিন। তবে আবেদনকারীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে শেষ মুহূর্তে আরও কোনো সিদ্ধান্তে আসে কিনা সেদিকেই নজর থাকছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর শেষ পর্যায়ের কাজের একটা বড় অংশের ভার বিচার বিভাগের উপর দিয়েছে সুপ্রিম কোর্ট। গত শুক্রবার শীর্ষ আদালত জানায় তথ্যগত অসঙ্গতির যেসব ঘটনা ঘটেছে তা নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা। এসআইআর নিয়ে শনিবার বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জটিলতা কাটাতে বৃহস্পতিবার আবার বৈঠকে বসেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এই বৈঠকে ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি পীয়ূষ পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 21 ফেব্রুয়ারি মধ্যরাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে সংখ্যা দেওয়া হয়েছিল সেটাই চূড়ান্ত। কমিশনের পক্ষ থেকে আসল সংখ্যা বৃহস্পতিবার বলে দেওয়া হবে। এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই পশ্চিমবঙ্গের বাকি বিচার বিভাগীয় অফিসারদের লগইন আইডি তৈরি করে দেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে যে সমস্ত জুডিশিয়াল অফিসার আসছেন তাদের কোথায় রাখা হবে, তাদের খাবারের কি ব্যবস্থা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া আরও বলা হয়েছে 14ই ফেব্রুয়ারির মধ্যে যে সমস্ত নথি জমা পড়েছে কিন্তু আপলোড হয়নি সেগুলিকে বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে কমিশন আপলোড করবে। সূত্রের খবর, বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে বিধানসভা ভিত্তিক বিচার বিভাগীয় অফিসারদের কাজের রিপোর্ট প্রতিদিন কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে কলকাতা হাইকোর্টের। ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বিচার বিভাগীয় অফিসার কবে আসবেন তা এখনো চূড়ান্ত হয়নি, কারণ ঝাড়খণ্ড এবং ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতিকে এ বিষয়ে কিছু জানাননি বলে সূত্রের খবর। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শেষ পর্যায়ের কাজের একটা বড় অংশের ভার বিচার বিভাগের উপর দিয়ে সুপ্রিম কোর্ট। গত শুক্রবারের শুনানিতে দেশের শীর্ষ
আদালত জানায়, এসআইআর এর কাজে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলি নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকেরা। তারপরে শনিবার বিকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকে কমিশনের তরফে প্রস্তাব দেওয়া হয় প্রতি বিধানসভার জন্য একজন করে বিচার বিভাগীয় অফিসার নিয়োগের জন্য। কমিশন বৈঠকে আরও জানিয়েছে, বিধানসভা জেলাভিত্তিক তথ্যগত অসঙ্গতির তালিকা বিচার বিভাগীয় আধিকারিক দেবে তারা। সোমবার থেকে আবার নথি যাচাই এবং নিষ্পত্তির কাজ শুরু করার কথা বলা হয়। ইতিমধ্যেই তা শুরু হয়েছে। যে টেলিফোন আসার কথা সচরাচর তা আসে না। পূর্ণেন্দু পত্রীর লাইনটাকেই যেন কিছুটা ঘুরিয়ে বলতে চাইছে রাজ্যের শাসক দল। টেলিফোনকে আর একটু পিছিয়ে গিয়ে চিঠির রূপক দেওয়া। আচমকা রাজ্যের শাসক দলের পদক্ষেপের সঙ্গে কবিতাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা কেন? কারণ বৃহস্পতিবার রাজ্যের শাসক দল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। নিচে এক পাতা লম্বা চিঠি, ক্যাপশনে লেখা, এটা সেই চিঠি যেটা নরেন্দ্র মোদী আপনাদের কখনো পাঠাবেন না। প্রধানমন্ত্রীর চিঠি প্রসঙ্গে উল্লেখ্য, দিন কয়েক আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে পশ্চিমবঙ্গের পুনরুজ্জীবিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে ২৬-এর বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার তৃপ্ত শপথ গ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন। লিখেছিলেন, আর মাত্র কয়েক মাস, তারপরে নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে তার গুরুদায়িত্ব নির্ভর করছে আপনার একটি সুনিশ্চিত সিদ্ধান্তের উপর। আমার স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয় আজ ভারাক্রান্ত। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত সমৃদ্ধ করে তোলার সংকল্প। এবার পাল্টা ময়দানের তৃণমূল কংগ্রেস। পয়েন্ট ধরে ধরে তারা বলতে চেয়েছে কোন কোন বিষয়ে দেশের প্রধানমন্ত্রীর কথা বলা উচিত ছিল। বাংলার মানুষের সামনে উঠল বঙ্কিমচন্দ্র প্রসঙ্গ, রইল এসআইআর ইস্যু, চিঠির শেষাংশে লেখা, বিকশিত ভারত গড়তে না পারা একজন স্বঘোষিত ব্যর্থ প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও আমি আপনাদের মাটিতে পা রাখবো, বিকশিত বাংলার ফাঁকা বুলি আওড়ায় এবং আপনাদের সমর্থনের জন্য ভিক্ষা চাইব। বাংলার মানুষের কাছে আমার অকপট স্বীকারোক্তি, আমি শুরু করছি বহু প্রতীক্ষিত স্বীকারোক্তি দিয়ে। আমার স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমি বারবার দাবি করেছিলাম যে বাংলায় দুর্গাপুজো নিষিদ্ধ করা হয়েছে, যা শেষ পর্যন্ত সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এখন আর কোনো পথ না থাকায় আমাকে জয় মা কালী স্লোগান তুলে লোক দেখানো ভক্তি প্রদর্শনের অভিনয় করতে হচ্ছে। আমি বাংলার সেই সুগভীর সামাজিক ও ধর্মীয় ঐতিহ্যের প্রশংসা করার ভান করছি, যা সত্যিই বলতে আমি কখনোই বুঝে উঠতে পারিনি। মাত্র কয়েক মাসের মধ্যে এই মহান রাজ্যের ভাগ্য নির্ধারিত হবে। আগামী প্রজন্ম কোন পথে হাঁটবে তা নির্ভর করছে আপনাদের বিচক্ষণ ও দৃঢ় সিদ্ধান্তের উপর। তাই আমি বাধ্য হয়ে একগুচ্ছ স্বীকারোক্তির মাধ্যমে নিজের আসল রূপ সকলের সামনে তুলে ধরছি। মুরগিকে ইঞ্জেকশন দিয়ে ডিমের আকার বড় করা, ক্ষতিকর রাসায়নিক প্রয়োগের অভিযোগ উঠেছে আগে। একবার ফের বিতর্কে প্রযুক্তি নির্ভর কৃষি সংস্থা তাদের ডিমে প্লাস্টিক রয়েছে বলে অভিযোগ তুললেন এক তরুণী। নিজের দাবির সপক্ষে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শালিনী নামের ওই তরুণী ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন, যাতে দেখা যায় একটি পাত্রে কয়েকটি ডিম সেদ্ধ করা হয়েছে, কিন্তু সেই ডিম ফেটে কুসুমের আকারে যা বেরিয়ে এসেছে তা প্লাস্টিকের ফিতের মতো দেখাচ্ছে। একটি বা দুটি নয়, পাত্রের মধ্যে পড়ে রয়েছে বেশ কিছু। ওই তরুণীকে বলতে শোনা যায়, এতদিন নকল বা প্লাস্টিকের ডিম বাজারে বিক্রি হচ্ছে বলে শুধু শুনেছিলাম, কিন্তু আজ বাড়িতে নিজেরাই অভিজ্ঞতা হলো। জিপ্টো থেকে ইগোজ এভরিডে ডিম অর্ডার করেছিলাম। সেদ্ধ করতে বসানোর পর কুসুমের পরিবর্তে ভেতর থেকে প্লাস্টিক বেরিয়ে এলো। ওই তরুণী আরো বলেন, আপনারা ভিডিও দেখুন, নুডলসের মতো দেখতে প্লাস্টিক বেরিয়ে আসছে। প্রত্যেকটি ডিমের গায়ের স্ট্যাম্প রয়েছে। কিভাবে নকল প্লাস্টিক ডিম আমাদের বাড়িতে ঢুকছে দেখুন। পাত্রের মধ্যে ফেটে যাওয়া একটি ডিম দেখিয়ে ওই তরুণী জানান, ওই ডিমটি না ফাটলে ভেতরে কি আছে বুঝতেই পারতাম না। তিনি বলেন, আজকাল এসব কিনছি আমরা, অন্যভাবে রান্না করলে হয়তো বোঝাই যেত না যে প্লাস্টিক খাচ্ছে। সেদ্ধ করার সময় ফেটে বেরিয়ে এলো বলেই প্লাস্টিক রয়েছে জানতে পারলাম। এত বড় ব্র্যান্ডের জিনিস যদি এমন হয় তাহলে নিরাপদ কি? ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি। বিষয়টি জানতে পেরে আঁতকে ওঠেন অনেকে। ওই ভিডিও নিয়ে এরপর প্রতিক্রিয়া জানান ইগোজ ও ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে তারা লেখেন, আপনার এমন অভিজ্ঞতা হয়েছে জেনে আমরা দুঃখিত। আপনার উদ্বেগ বুঝতে পারছি। আমাদের গ্রাহকরা এমন পরিস্থিতিতে পড়ুন তা কখনোই চাই না আমরা।
আপনার সঙ্গে যোগাযোগ করব কি করে, দয়া করে ডিএমএ জানাবেন। আমাদের কাস্টমার সাপোর্ট টিম যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করবে। এর আগে গত বছরের শেষ থেকে বিতর্কে জড়াইগঞ্জ ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকারক উপাদান মিশ্রিত ডিম বিক্রির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। একটি ইউটিউব চ্যানেল জানায়, গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে ইগলসের ডিমের নাইট্রোফুরান থেকে প্রাপ্ত যৌগ এওজেড রয়েছে, যার সঙ্গে ক্যান্সারের সংযোগ খুঁজে পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। প্রতি কেজিতে 0.74 মাইক্রোগ্রাম এওজেড পাওয়া গেছে। ভক্ষণযোগ্য পশুর উপর এওজেড প্রয়োগ নিষিদ্ধ একাধিক দেশে, কারণ এই ক্যান্সারের ঝুঁকি থাকে, ক্ষতি হয় ডিএনএর। বেআইনি পোল্ট্রি ফার্মে এই ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার হয় যাতে মুরগির ব্যাকটেরিয়া থেকে রক্ষা করা যায় এবং তারা বেশি পরিমাণ ডিম পাড়তে পারে। সেই সময় ইগজ জানায়, ভারতে প্রতি কেজিতে 1 মাইক্রোগ্রাম পর্যন্ত এওজেড ব্যবহারের অনুমোদন রয়েছে বলে দাবি করা হয়। ইগজ জানায়, এওজেড থাকার অর্থই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নয়, মাটি বা কাঁচামালের দরুনও এটা ঘটতে পারে। ইচ্ছাকৃতভাবে মুরগিকে তেমন কিছু খাওয়ানো হয় না। বাড়ির লোক যাত্রা শুনতে গিয়েছিলেন, বারবার বলেছিলেন মেয়েকে যাওয়ার জন্য, কিন্তু পড়াশোনার বাহানা দিয়ে বাড়ি থেকে গিয়েছিলেন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়ি ফিরে মেয়েকে যে অবস্থায় দেখলেন, এক লহমায় নিঃস্ব হয়ে গেল পরিবার। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জের আমবেরিয়ায়। বাড়ি থেকে উদ্ধার হয় ছাত্রীর দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সীমা মণ্ডল। সীমা দুলদুলি হাই স্কুলের ছাত্রী। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে এলাকায় যাত্রা শুনতে গিয়েছিলেন তার পরিবারের লোকজন। সীমা বাড়িতে একাই ছিল। পাশের গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল নাবালিকার। প্রতিবেশীরা জানাচ্ছেন, সেই যুবক গ্রামের মানুষকে খবর দেন সীমার মৃত্যু হয়েছে। ওই যুবক গ্রামবাসীদের জানান, তিনি সীমার বাড়ি গিয়েছিলেন। তিনি গিয়েই দেখতে পান সীমা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। দ্রুতই নাবালিকাকে নামানো হয়, তার বাবা মাকে ডেকে নিয়ে আসা হয়। ওই নাবালিকাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন, কিন্তু ছাত্রীর পরিবারের তরফ থেকে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। আত্মহত্যার নাকি খুন তা নিয়েই দ্বন্দ্বে রয়েছেন পরিবারের সদস্যরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছাত্রীর বাবা বলেন, মেয়ে তো আমাকে বলল, বাবা আমি ভালোই পরীক্ষা দিচ্ছি। আমি যখন যাত্রা দেখতে গিয়েছিলাম বারবার মেসেজ ঢুকছিল তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য। ওদের সম্পর্কের কথা জানতাম, কিন্তু বলেছিলাম 18 বছর হয়ে যাক, তারপর বিয়ে দেব।